এ কি ঝড় বৃষ্টি শুরু হলো গো! ঝড়ের বেগে নদীর জল একেবারে উথাল পাথাল করছে যে। হ্যাঁ গিন্নি, আমি নৌকা স্থির রাখতে পারছি না, মনে হচ্ছে আমাদের নৌকা। এমন কথা মুখেও এনো না। তুমি নৌকা সামলাও, আমি মা কালীকে শক্ত করে ধরে আছি। হ্যাঁ গো, কে যেন কাঁদছে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে কোনো বউ মানুষের কান্না। কিন্তু এই অন্ধকারে কোনো বউ মানুষ নদীর পাড়ে বসে কাঁদবে কেন? যাকে ওসব নিয়ে এখন ভেবে কাজ নেই, তাড়াতাড়ি নৌকা চালাই, এখন ঘরে ফিরতে হবে। আকাশ যে হারে গজরাচ্ছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তা যা বলেছ, চলো ঝড় ওঠার আগেই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। ওই দেখো গগিন্নি, নদীর ঘাটে এক বউ মানুষ বসে রয়েছে, মনে হয় ওই কাঁদছে। বিদ্যুতের আলোয় দেখলুম কি রূপ, মনে হয় কোনো বড় বাড়ির বউ হবে। হ্যাঁ গো, কোনো ভূত পেতনি নয় তো আমাদের সাথে ছলনা করছে? কাছে গেলেই যদি, ওরে বাবারে, আমার যে খুব ভয় করছে গো। দাঁড়াও, এই মাছ নদী থেকেই সাড়া নিয়ে দেখি কি বলে। ও বউ, তুমি কেলা? এই অন্ধকারে নদীর ঘাটে কি করো? আমার নাম মহামায়া, জমিদার বাড়িতে থাকতেম, কিন্তু আজ বলে থেমে গেলে যে। আজ কি হয়েছে গো? আজ 2 দিন হয়ে গেল ওরা নিজেদের মধ্যে এত ঝগড়া করছে, এত রাগারাগি করছে যে রাগের মাথায় আমাকে 2 দিন ধরে খেতেই দেয়নি। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই তো বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। সে কি গো, তুমি যে ভদ্র বাড়ির বউ, রাত দুপুরে বাড়ি ছেড়ে বেরিয়ে এলে, এ যে ভালো কথা নয় মা। রাখো তো তোমার ভালো কথা। শুনলে না, ও 2 দিন ধরে কিছু খায়নি। তুমি ওকে আমাদের সাথে আমাদের বাড়ি নিয়ে চলো বাপু। আগে ও কিছু খাবে, তারপর ওসব চিন্তা করা যাবে খন। জগদীশ তার বউয়ের মুখে এই কথা শুনে তাড়াতাড়ি নদীর ঘাটের দিকে নৌকা নিয়ে এগিয়ে যায়, আর কাছে পৌঁছতেই দেখে সেখানে কোনো বউ বসে নেই। তুমি দেখলে দেখলে আমি বলেছিলাম না, নিশ্চয়ই কোনো পেতনি হবে। এবার আমাদের আর রক্ষে নেই। আরে তুমি নদীর ঘাটের ওই দিকে তাকিয়ে দেখো গিন্নি, কিছু দেখতে পাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো, বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে মা কালীর এক মূর্তি। উমা, তাই তো গো, তবে কি মা স্বয়ং আমাদের দেখা দিলেন? জগদীশ আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে নদীর ঘাটে এসে দাঁড়ায়। মা, মা তুমি যাবে আমাদের গরিবের ভাঙা কুটিরে? কিন্তু আমাদের যে কোনোদিনও একবেলা খাবার জোটে, আর কোনোদিন জোটেই না। সেই ভাঙা কুটিরে তোমায় নিয়ে গিয়ে কি করে যে তোমার সেবা করব তাও জানি না মা। ওগো, মা যে স্বয়ং আমাদের দেখা দিয়েছেন, তিনি নিশ্চয়ই আমাদের সাথে যেতে চান। আর এখনই বৃষ্টি নামলো বলে, বৃষ্টিতে তো মায়ের মূর্তি ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, তাছাড়া এক্ষুনি বৃষ্টি নামলো বলে। চলো চলো, তাড়াতাড়ি মাকে নিয়ে নৌকায় বসো। জগদীশ মা কালীর মূর্তি নিয়ে নৌকায় উঠতেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে। এই কি ঝড় বৃষ্টি শুরু হলো গো! ঝড়ের বেগে নদীর জল একেবারে উথাল পাথাল করছে যে। হ্যাঁ গিন্নি, আমি নৌকা স্থির রাখতে পারছি না, মনে হচ্ছে আমাদের নৌকা। এমন কথা মুখেও এনো না। তুমি নৌকা সামলাও, আমি মা কালীকে শক্ত করে ধরে আছি, আমাদের কিচ্ছু হবে না। ঝড় বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে, তাদের নৌকা দুলতে দুলতে এগোতে থাকে। এইভাবে দুর্যোগ কাটিয়ে কোনো রকমে তারা নৌকা নিয়ে তাদের গ্রামের ঘাটে এসে পৌঁছায়। জয় মা তারা, জয় মা ভবতারিণী। নদীর মধ্যে এই দুর্যোগের কবলে পড়ে মনে হচ্ছিল আজ হয়তো আমরা। মা তারা যে স্বয়ং আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কি কিছু হতে পারে? চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। তারপর তারা মা কালীর মূর্তি নিয়ে বাড়ি পৌঁছায়। হ্যাঁ গো, মাকে কোথায় রাখি বলো তো?
ঘরের কোণে ওই যে চৌকিটা রয়েছে তার ওপরেই রাখো। এরপর শ্রাবণী ঘরের কোণে রাখা ছোট্ট চৌকিটির উপর মা কালীর মূর্তিটি বসায়। তখন জগদীশের মা ঘরে ঢুকে বলে, বৌমা, বড় খিদে পেয়েছে মা, হাঁড়িতে 2টি ভাত আছে? দাঁড়ান মা, দেখছি, যদি থাকে আপনাকে এক্ষুনি খেতে দিচ্ছি। এরপর শ্রাবণী ভাতের হাঁড়ি নেড়ে চেড়ে খুব সামান্যই ভাত বেরোয়। আসুন মা, হাঁড়িতে এইটুকুই ভাত ছিল, আপনি খেয়ে নিন। সে কি, ওই কটা ভাত? তাহলে তুমি আর জগদীশ কি খাবে? ঘরে আর চাল আছে নাকি? না মা, কালকেও নদী থেকে মাছ পাইনি, আজও জালে একটাও মাছ পড়েনি, তাই তো আপনার ছেলে চাল কিনে আনতে পারেনি মা। তাহলে ওই ভাত কটা তুলে রেখে দাও বৌমা। তুমি জগদীশ কিছু খাবে না, আর আমি মা হয়ে, না না না, ও আমি পারবো না। আমায় বরং 1 ঘটি জল দাও, আমি খেয়ে শুয়ে পড়ি। এই কথা শুনে শ্রাবণী মা কালীর মূর্তির সামনে বসে পড়ে বলে, হে মা তারা, মা মা তুমি বুঝতে পারছো তো মা, আমাদের এই গরিবের সংসারের কি অবস্থা? তোমাকে কোলে করে আদর করে নিয়ে তো এলাম, কিন্তু কিভাবে যে তোমায় সেবা করব, যত্ন করব, কি দিয়েই বা তোমায় ভোগ নিবেদন করব? বটেই তো, জমিদার ঘরে প্রতিষ্ঠিত দেবী ছিলে তুমি, এই গরিবের কুটিরে এসে তোমার যে বড্ড কষ্ট হবে মা। এর পরের দিন সকালবেলা, এ কি মা, কোথায় গিয়েছিলেন? ভোরবেলায় ঘুম চোখ খুলে দেখি আপনি ঘরে নেই। হ্যাঁ গো বৌমা, মা কালীর জন্য একটু ফুল তুলতে গিয়েছিলাম, তখন যতীনের সঙ্গে দেখা, আর ও এই দেখো আমায় এই 1 ছড়া কলা খেতে দিল। তুমি এই ফুল দিয়ে একটা মালা গেঁথে আর এই 1 ছড়া কলা দিয়ে মায়ের পুজো দাও। এরপর শ্রাবণী নিজে হাতে মালা গেঁথে তারপর কলাগুলি দিয়ে নৈবেদ্য সাজিয়ে ভক্তি ভরে মা কালীর পুজো দেয়। কিন্তু ওদিকে তখন দেখা যায়, এ কি অনাসৃষ্টিকাণ্ড! হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! পুরোহিত মশাইয়ের এমন চিৎকার শুনে জমিদার বংশের বড় ছেলে রুদ্রনারায়ণ চৌধুরী ও ছোট ছেলে দর্পনারায়ণ চৌধুরী মন্দিরের সামনে ছুটে আসে। কি ব্যাপার নিতাই পুরোহিত, তুমি আবার আমাদের বাড়িতে? তোমাকে না এ বাড়িতে আসতে বারণ করেছিলাম, আর তুমি এমন হাঁক ডাকি বা করছো কেন? শুধু শুধুই কি আর ডাকাডাকি করছি? এই দেখুন, মন্দিরে যে মা কালী নেই। ও মা, তাই তো, মায়ের মূর্তি যে মন্দিরের ভেতরে নেই। সেদিন সন্ধ্যাবেলা যখন আমি মায়ের আরতি করছিলাম, তখন আপনারা 2 ভাই চরম অশান্তি শুরু করেছিলেন। তখন আমি... দর্পনারায়ণ, তোমার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে দেখছি। বড় দাদার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো নাকি? রুদ্রনারায়ণের কথার উত্তরে দর্পনারায়ণ কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিতাই পুরোহিত সেখানে উপস্থিত হয়। এ কি করছেন আপনারা? সন্ধ্যাবেলা যখন মা কালীর আরতি চলছে, সেই মুহূর্তে আপনারা 2 ভাই এভাবে ঝগড়া শুরু করেছেন? ছি 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 ছি, গাঁসুদ্ধ লোক বলবে কি? বটে, নিতাই পুরোহিত, তোমার তো খুব কথা হয়েছে দেখছি। এই, কে আছিস? নিতাই পুরোহিতের পাওনা গন্ডা যা আছে মিটিয়ে দে, কাল থেকে যেন এ বাড়িতে ওকে আর না দেখি। তারপর আমি চলে এলাম। 2 দিন আপনাদের বাড়িতে আর আসিনি, কিন্তু কাল রাতে মা কালী আমার স্বপ্নে এসেছিলেন। নিতাই, ও নিতাই, ওঠ, আমায় পুজো দিবি না? তোকে রুদ্রনারায়ণ আসতে মানা করলো বলে তুই আমার কাছে আর এলি না? আমি 2 দিন ধরে খেতে পাইনি, ওরা ঝগড়া করতে এত ব্যস্ত যে আমায় খেতে দিতেও ভুলে গেল, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই আমায় খুঁজে নিস বাবা, আবার আমার পুজো করিস, কেমন? আর ঘুম ভেঙে যেতেই আমি ছুটে এ বাড়িতে এসে মন্দিরে ঢুকে দেখি সত্যি সত্যি মা কালীর মূর্তি আর মন্দিরে নেই।
এদিকে যখন জমিদার বাড়িতে সবাই মা কালীর মূর্তি খুঁজে না পাওয়ায় অবাক, ওদিকে তখন জগদীশ নৌকা নিয়ে বাড়ি ফিরে। মা, মা, শ্রাবণী, কোথায় তোমরা? দেখো, আজ এক অবাক করা ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি এইদিকে এসো। কি গো, কি হয়েছে? আজ তো তোমায় খুব খুশি দেখাচ্ছে। আরে শ্রাবণী, এতদিন যাবৎ কোনোদিনও জালে মাছ পড়েছে, কোনোদিনও পড়েনি। জালে মাছ পড়লেও সামান্য কিছু মাছ উঠতো, তাতে কোনো রকমে আমাদের আধপেটা খেয়ে দিন চলতো। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আজ কি হয়েছে? আজ নদীতে যতবার জাল ফেলেছি ততবার জালে ভরে ভরে মাছ উঠেছে। অবাক কাণ্ড শ্রাবণী, অবাক কাণ্ড। তুই কি বলছিস রে জগদীশ? সবই মা তারার কৃপা। মা ঘরে এসেছেন আর আমাদের দিন ফিরবে না, এ কি হয়? মা গো, মা তারা, তুমি আমাদের দেখো মা, রক্ষা করো মা, রক্ষা করো। তারপর মাছ বিক্রির টাকা দিয়ে জগদীশ তার বাড়ির উঠানে মা কালীর একটি মন্দির তৈরি করে। এরপর তারা মা কালীর জন্য একটি সুন্দর শাড়ি ও কিছু ফল মিষ্টি কিনে আনে। তারপর ধূপ বাতি জেলে মাকে সুন্দর করে সাজিয়ে মন ভরে পুজো দেয়। মা, তোমাকে বাড়িতে এনে পর্যন্ত আমরা নিজেদের জন্য কিছুই চাইনি, শুধু ভেবে চলেছিলাম তোমাকে কি দিয়ে সেবা দেব, কিন্তু তুমি যে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছো মা। জয় মা তারা, জয় মা কালীর জয়। এরপর থেকে ধীরে ধীরে জগদীশ ও শ্রাবণীর সংসারের উন্নতি ঘটতে থাকে। মা কালীর মহিমা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা মনের বিশ্বাস নিয়ে মা কালীর কাছে ছুটে আসে, আর এই খবর গিয়ে পৌঁছায় নিতাই পুরোহিতের কাছে, এবং এই খবর শোনা মাত্রই সে ছুটে আসে জগদীশদের বাড়িতে। মা গো, মা, মা ভবতারিণী, মা তুমি এখানে লুকিয়ে আছো মা? তোমাকে খুঁজে পেতে কত বছর পেরিয়ে গেল। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। কে বাছা তুমি? এমন নাকুল হয়ে মা কালীর সামনে বসে কাঁদছ? তোমায় দেখে মনে হচ্ছে যেন মায়ের এই মূর্তি তোমার অনেক চেনা। চেনা বই কি মাসিমা, খুব চিনি। মা কালী যে আমার হাতেই পুজো চান, তিনি যে আমায় স্বপ্ন দিয়েছিলেন। এরপর নিতাই পুরোহিত পুরো ঘটনাটা তাদের কাছে খুলে বলেন, আর সব কিছু শুনে জগদীশ বলে, হ্যাঁ হ্যাঁ, এ তো সব কথা মিলে যাচ্ছে। আমরা ওই গ্রামের জমিদার বাড়ির পাশ দিয়েই নদী পথ ধরে যখন ফিরছিলাম, তখন সেই রাতে এক বধূ এই কথাই আমাদের বলেছিল। তারপর তাকে আর দেখতে পাইনি, কিন্তু নদীর ঘাটে মায়ের এই মূর্তি পাই। জয় মা তারা, জয় মা কালীর জয়, জয় মা ভবতারিণীর জয়। কিন্তু ওদিকে দেখা যায় জমিদার রুদ্রনারায়ণ ও দর্পনারায়ণের অবস্থা এক্কেবারেই সঙ্গীন। তাদের গোয়াল শূন্য, ধানের গোলা খালি। জমিদার বংশের জমিদারি বলতে আর কিছুই নেই, শুধুমাত্র রয়ে গেছে জরাজীর্ণ ভগ্নপ্রায় জমিদার বাড়িটি। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আকাশ, মুক্তা, সমীর, ধনঞ্জয়, অনিশ, অনন্যা, চিরঞ্জিত, গোপীনাথ, সঞ্জয়, সৌমিতা, অঙ্কিতা, বিরাজ, অনিকেত, শিউলি, নিলয়। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টোনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।